আজকে ক্লাস শুরু করে দিই। আজকে হচ্ছে আমাদের গুণগত রসায়নের লেকচার নাম্বার 6। আমরা বিগত লেকচারগুলোতে অনেক কিছু দেখেছিলাম এবং পরীক্ষায় আসার মতো প্রায় অনেক কিছু দেখে ফেলছিলাম। তো আজকে আমাদের আগের পড়ার উপর ভিত্তি করে বেশ কিছু আমরা ম্যাথ করব, বেশ কিছু সিকিউ সলভ করব। তো আজকের ক্লাসটা কেন ইম্পর্টেন্ট? কারণ আজকের ক্লাস যদি তুমি করে ফেলতে পারো, তোমার আগে যা যা পড়ে আসছো এগুলোর একটা রিভাইজ হয়ে যাবে এবং কনসেপ্ট জানা এক জিনিস, পরীক্ষার খাতায় লেখা আরেক জিনিস। তো তুমি কনসেপ্ট জেনে গেছো অলরেডি, কিন্তু তুমি পরীক্ষার খাতায় সেটা ইমপ্লিমেন্ট করতে পারো কিনা, এটা হচ্ছে আজকের ক্লাসের উপর ভিত্তি করে। আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট। খেয়াল করো, আমরা লাস্ট দিন কি পড়েছিলাম? আমরা লাস্ট দিন কি পড়েছিলাম, দাঁড়াও, এই তো না। আচ্ছা, লাস্ট দিন আমরা পড়েছিলাম হচ্ছে আলগোনীতি পর্যন্ত। ওয়েট, আলগোনীতি পর্যন্ত পড়েছিলাম। তাহলে আমরা আজকে শুরু করে দিতে চাই হচ্ছে পাউলির বর্জন নীতি। আমি বিশ্বাস করতেছি যে তোমরা আমার ক্লাস নোটটা ভালোভাবে করতেছো। তো তোমার ক্লাস নোটের দিকে তাকাও, তোমার লাস্ট ক্লাস ছিল আলগোনীতি ব্যতিক্রম পর্যন্ত। আজকে হেডলাইন দাও। প্রথম হেডলাইন হচ্ছে পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতি। আচ্ছা, পাউলির বর্জন নীতি কি বলতেছে জানো? পাউলির বর্জন নীতি আমাদেরকে একটা কথা বলতেছে যে কোন পরমাণুতে দুইটি ইলেকট্রন এর চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারে না। কি বলছে? আচ্ছা শোনো, তুমি তো কোয়ান্টাম সংখ্যা কি জানো? তোমাকে কোয়ান্টাম সংখ্যা কি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। চারটা কোয়ান্টাম সংখ্যা কি? একটা হচ্ছে n, একটা হচ্ছে l, একটা হচ্ছে s m, আর একটা হচ্ছে s। এই তো, এই প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারে না। এটা বলছে কি পাউলি এটা বলছে, পাউলির বর্জন নীতি আর কি এটা বলতেছে। তো আমরা উদাহরণ দিই একটা। ধরো আমরা যদি সোডিয়াম নিয়ে কথা বলতে চাই, সোডিয়াম কি 11টা ইলেকট্রন না? আমরা 11টা ইলেকট্রন লিখি। ধরো 1s² 2s² 2p⁶ 3s1। এই যে এরকম একটা ব্যাপার না? আচ্ছা, এরকম যদি ব্যাপার হয়, এটা আমরা একটু এইভাবে লিখি। আমরা এইভাবে একটু লিখি, এই যে এইভাবে লেখা যায় না? 1s² 2s² 2p⁶, এই যে 2p⁶ আর হচ্ছে 3s1, এই যে এটা। তো আমার মোটামুটি এরকমই হচ্ছে ফিগারটা। আচ্ছা, ফিগারটা যদি এরকম হয়, আমি তোমার বলতেছি, ধরো আমি র্যান্ডমলি বললাম, ধরো আমি বললাম 5 নাম্বার ইলেকট্রনটা, আর আমি বললাম হচ্ছে ধরো 11 নাম্বার ইলেকট্রনটা, আরেকটা ধরো হচ্ছে কি ধরবো, ধরো 3 নাম্বার ইলেকট্রনটা। দেখো আমি কি নিলাম। আমি ভাইয়া এই যে 3 নাম্বার ইলেকট্রনটা নিছি। 3 নাম্বার ইলেকট্রনটা 1 2 3 4 5, আমি 5 নাম্বার, কিন্তু আমি আমার মন মতো নিছি 5 নাম্বার ইলেকট্রন আর 11 নাম্বার ইলেকট্রন। আমি শুধু তোমাকে দেখাইতে চাই যে তিনটা ইলেকট্রন যে নিলাম একটা পরমাণু, সোডিয়ামের এই সোডিয়ামের 11টা ইলেকট্রন আছে। 11টা ইলেকট্রনের মধ্যে আমি 3 নাম্বার ইলেকট্রন, 5 নাম্বার ইলেকট্রন আর 11 নাম্বার ইলেকট্রন নিয়ে দেখাবো যে এদের NL MS প্রত্যেকটার মান কখনোই সমান হবে না। দেখো আমরা যদি 5 নাম্বার ইলেকট্রন নিয়ে কথা বলি, দেখো 5, একটু তাকাও, 1 2 3 4 5, এই যে এটা হচ্ছে 5। তুমি আমাকে বলতো এই 5-এর এই ইলেকট্রনটা কোথায় আছে? 5-এর এই ইলেকট্রনটা এটার মধ্যে আছে, তাই তো? এই যে এটার মধ্যে 5-এর ইলেকট্রনটা আছে। এটার জন্য n এর মান কত বলো? n এর মান কত? এই যে দেওয়া আছে 2, n এর মান 2। l এর মান কত? l এর মান হচ্ছে, যেহেতু p এর জন্য n 1, l এর মান 1, s এর জন্য 0, p এর জন্য 1, তাহলে n এর মান 2, l এর মান 1। আচ্ছা, এরপর আসে m এর মান। m এর মান কি হবে বলো তো? দেখো m এর মান তুমি একটু খেয়াল করবা। সেটা হচ্ছে m এর মান কি 0 থেকে, দেখো l এর মান যদি 1 হয় তাহলে m কি হয় বলো তো? 0 1 হ্যাঁ, এরকম তিনটা হয়। তাহলে এই তিনটা কিভাবে থাকে জানো? এই যে এইভাবে থাকে। এটার জন্য থাকে -1, এটার জন্য থাকে -1, না এটার জন্য -1 থাকে না।
আমি দেখাই যে কিভাবে থাকে, একটু মনে রাখো। প্রথমটার জন্য থাকে হচ্ছে তোমার 0, তারপরটার জন্য থাকে +1, তারপরটার জন্য থাকে -1, এরকম আর কি ব্যাপারটা। হোয়াট এভার, যাই হোক। তো এটা মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়, বাট তুমি একটু জেনে রাখো এম এর মান তাহলে এখানে কত হবে, 0। আর এস কোনটা বলো তো, এস এর স্পিনটা কি? স্পিনটা কি এরকম স্পিন না? এটা কি +½ না, আর এটা -½ না? তাহলে আমাদের এটা কি +½ তাহলে আমরা এস এর মান লিখতে পারি +½ আচ্ছা, পেলাম, খুব ভালো কথা। চলো এটা 11 নম্বর ইলেকট্রনটার দিকে একবার তাকাই। 11 নম্বর ইলেকট্রনটা কিন্তু খেয়াল করে দেখো, 11 নম্বর ইলেকট্রনটা কিন্তু এইখানে আছে, তাহলে এখানে এন এর মানই চেঞ্জ হয়ে গেছে, দেখছো? এন এর মান হয়ে গেছে হচ্ছে 3। এল এর মান কত? এল এর মান হচ্ছে 0, কারণ এস এর জন্য এল এর মান 0। এম কত? এম তাহলে 0ই হবে, এল এর মান 0 হলে এম এর মান তো 0ই হবে, তাই না? আর হচ্ছে এস কত হবে? এস হবে +½ তুমি খেয়াল করে দেখো তো একটু, এস এর মান এখানেও +½ এখানেও +½ হ্যাঁ। এম এর মান এখানেও 0 এখানেও 0 হ্যাঁ, কিন্তু দেখো এন আর এল এর মান কিন্তু আলাদা, এন আর এল এর মান আলাদা। চলো আরেকটা করি, 3 নাম্বার ইলেকট্রন নিয়ে কাজ করি। ধরো 3 নাম্বার কি, 3 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে? এটার মধ্যে আছে, তাহলে আমরা এন এর মান বলতে পারি 2, এন এর মান বলতে পারি 2, এল এর মান তাহলে কত? এস এর জন্য 0, এম এর জন্য কত? এম কত হবে বলো? 0ই হবে না। আর এস কত হবে? এস হবে +½ তুমি খেয়াল করো, এবার তাকাও, এইখানে +½ মিলে গেছে, 0 0 মিলে গেছে, এল এল মিলে গেছে, কিন্তু এন মিলে নাই, দেখছো? এইভাবে তুমি যদি 11টা ইলেকট্রনের জন্য কাজ করো, 11টা ইলেকট্রনের জন্য যদি কাজ করো, তুমি দেখবা একটা হইলেও মিলে না, এরকম হয়েছে। হয় এস মিলবে না, অথবা এম মিলবে না, অথবা এল অথবা এন, যে কোনো একটা। তো পাউলি এই কথাটাই বলছে যে কোন পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হইতে পারে না। এই যে এন এর মান সমান হইতে পারে, এল এর মান সমান হইতে পারে, এম এর মান সমান হইতে পারে, এস সমান হবে না, মানে যে কোনো একটা সমান হবে না। এটাই আমাদেরকে পাউলি বলে দিছে যে 4টা কোয়ান্টাম সংখ্যার মান একসাথে কখনো সমান হইতে পারে না। এটাই ছিল পাউলির বর্জন নীতি। অনেক সহজ, অনেক সহজ। তো নেক্সট টপিকের নাম দাও, সেটা হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি, এটাই আমাদের নীতির দিক থেকে লাস্ট, এই একটা নীতি পড়তে হবে। হুন্ডের নীতি কি বলতেছে জানো? হুন্ডের নীতি বলতেছে যে একই শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম মানে কি বলতো? অযুগ্ম মানে বিজোড়, অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। আর কি বলছে? এই অযুগ্ম ইলেকট্রনের স্পিন একমুখী। কি বলছে আমি একটু এক্সপ্লেন করি, দেখো। হুন্ড বলতেছে যে এই শক্তি সম্পন্ন যে অরবিটাল গুলো আছে, এই অরবিটাল গুলোতে ইলেকট্রন গুলো এমন ভাবে থাকে যেন ওরা সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রন হিসেবে থাকতে পারে। আমি উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরো আমি তোমাকে যদি বলি যে একটা আঁকাইলাম, এটা হচ্ছে ধরো আমরা ধরে নিলাম যে টুপি, হ্যাঁ টুপি। তো টুপি 4, ধরো আমরা টুপি 4 দিলাম, টুপি 4। এখন টুপি 4 কিভাবে থাকবে? এখন এটা একটা প্রশ্ন আছে, কিভাবে থাকবে? এভাবেও তো থাকতে পারে, দেখো তো, এভাবে থাকতে পারতো না? এই যে এইভাবে 1 2 3 4 এইভাবে থাকতে পারতো, কিন্তু এটাই থাকবে না। থাকবে কিভাবে? এই হুন্ডের নীতি ফলো করবে। হুন্ডের নীতি কি বলছে? বলছে তারা সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রনে থাকতে চায়, তাহলে ওরা কিভাবে যাবে জানো? এই যে এইভাবে বিজোড় ভাবে যাবে, বিজোড় ভাবে গেল, 3টা হয়ে গেল, তারপরে আরেকটা পরে আছে, এই যে আরেকটা, এইভাবে 4টা। তাহলে দেখছো আগের বার যেভাবে ছিল ওইভাবে একটা বিজোড় ইলেকট্রন না, এবার 2টা বিজোড় ইলেকট্রন আছে। তো ইলেকট্রন গুলো মূলত এই হুন্ডের নীতি ফলো করেই থাকে, ঠিক আছে? এটা কিন্তু হবে না। আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবা।
ধরো আমি বললাম 3d7। 3d7 কিভাবে আঁকাবো বলো? ডি ডি এর জন্য 5টা, 1 2 3 4 5। এখন এই 7টা ইলেকট্রন কিভাবে থাকবে? তোমার কি মনে হয় যে 7টা ইলেকট্রন এভাবে থাকবে 1 2 3 4 5 6 7 এইভাবে থাকবে? না। কিভাবে থাকবে? এই যেভাবে 1 2 3 4 5। এইভাবে 5 পর্যন্ত হওয়ার পরে আর দুইটা পরে আছে 6 7। এই যে এইভাবে থাকবে, ঠিক আছে? তো ও চেষ্টা করে সবসময়, ইলেকট্রন সবসময় চেষ্টা করে যেন অযুগ্ম অবস্থায় থাকতে পারে। আর কি বলছে আরেকটা কথা বলছে যে এই অযুগ্ম ইলেকট্রন গুলার স্পিন হয় একমুখী। এই দেখো অযুগ্ম ইলেকট্রন গুলার স্পিন কি একমুখী হয়েছে না? তো আশা করি হুন্ডের নীতি কিন্তু বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি, ধরো একটা কুইজ নিয়ে নিলাম তোমাকে। কুইজটা হচ্ছে যে কোথায় হুন্ডের নীতি প্রযোজ্য হবে না? কোথায় হুন্ডের নীতি প্রযোজ্য হবে না? আমাকে একবার বলো দেখি তোমাদের আইডিয়া আসে কিনা। কোথায় হুন্ডের নীতি প্রযোজ্য হবে না বা হুন্ডের নীতি খাটবে না? কোথায় কোথায় হুন্ডের নীতি খাটবে না? আমি বলে দিই কোথায়। যখন অরবিটালে ইলেকট্রন পরিপূর্ণ থাকে। যখন অরবিটালে ইলেকট্রন কি থাকে? পরিপূর্ণ থাকে। কেমন? একটু দেখাই। ধরো আমি তোমাকে বললাম যে ভাইয়া সুমাইয়া বলেন একটু ইয়াটা মিউট করে। কোনটা? সুরাইয়া নামক একটা মেয়ে জয়েন হয়েছে। আচ্ছা বুঝতে পারলাম না, কি বললা? ভাইয়া সুরাইয়া না মিউট অফ মানে অন করে রাখছিল, যার কারণে প্রচুর শব্দ হয়েছিল, কিন্তু এখন হ্যাঁ মিউট করে রাখছে, সমস্যা নাই। ওকে ওকে। তাহলে দেখো আমি বলতেছিলাম যে কোথায় হুন্ডের নীতি খাটবে না। আমি বললাম যে যখন অরবিটাল পরিপূর্ণ থাকে ইলেকট্রন দ্বারা। তুমি দেখো আমি যদি বলি 2d6, আমি এই কথাটা বললাম 2d6। আচ্ছা আমাকে বলো 2d যদি 6 থাকে তাহলে ইলেকট্রন কিভাবে থাকে? এই যে 1 2 3 4 5 6। ইলেকট্রন যদি পরিপূর্ণ অবস্থায় থাকে তাহলে তো বিজোড় ইলেকট্রন থাকার কোনো সুযোগই নাই। আর যদি বিজোড় ইলেকট্রন নাই থাকে তাহলে কি সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম অবস্থায় ইলেকট্রন থাকতে পারবে? তো আমার হুন্ডের নীতি বলছে যে ইলেকট্রন সবসময় চেষ্টা করে যেন ওরা সর্বোচ্চ সংখ্যক কি করতে পারে, অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন হিসেবে থাকতে পারে। তো এখন একটা অরবিটাল যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে ওইখানে কি বিজোড় ইলেকট্রন থাকার কোনো সুযোগ আছে? কোনো সুযোগই নাই। এজন্য এই ক্ষেত্রে কিন্তু হুন্ডের নীতি আর কাজ করবে না। আশা করি বুঝতে পারছো হুন্ডের নীতি কোথায় ভাইয়া একটা প্রশ্ন করি। হ্যাঁ ভাইয়া একটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ করো। ভাইয়া বলতেছি ওই তো আপনি যে উপরে মানে প্রথমটাতে অর্ধ তীর চিহ্ন দিছেন, মানে আমরা যদি এটা চেঞ্জ করে লিখি, মানে প্রথমটাতে যদি নিচের দিকে দেই আর পরেরটাতে যদি উপরের দিকে দেই তাহলে কি প্রবলেম হবে? তুমি কি ক্লাস পুরোটাই ছিল? আমি যেহেতু এখানে বললাম যে দেখো এই অযুগ্ম ইলেকট্রনের স্পিন হবে একমুখী। কোনমুখী হবে? এই যে এইমুখী হবে। প্রবলেম অবশ্যই হবে। তুমি চাইলেই এইভাবে দিতে পারবা না। তোমার প্রথমে ফিল আপ হয় এইভাবে, ফিল আপ হওয়ার পরে তারপর এইভাবে ফিল আপ হয়, ঠিক আছে? তো প্রথমে যখন এইভাবে ফিল আপ হয়ে গেছে তারপর এইভাবে ফিল আপ হবে, ঠিক আছে? আর এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন কিভাবে হয়? একমুখী হয়। এই যে এটাই হচ্ছে একমুখী, ঠিক আছে? জি ভাইয়া বুঝতে পারছি, কিন্তু মানে আমরা যদি প্রথমটা নিচের দিকে দিই হবে মানে না হবে না হবে উপরে না হবে না, প্রথমটা ওইভাবে থাকতেই পারে না। এটা এইভাবে থাকতেই পারে না। মানে এই ইলেকট্রনটা এইভাবে থাকতেই পারে না। থাকতে পারে কোনটা? এই যে এটা। মানে একা যদি থাকে তাহলে শুধুমাত্র এটা একা থাকতে পারে। এটা দুইটা যদি এইভাবে থাকে তাহলে দুইটা একসাথে থাকতে হবে, ঠিক আছে? তো তুমি চাইলেই আগে এটা ইউজ করতে পারবে না। তুমি চাচ্ছ যে আমি আমি শুরুই করলাম এই দিক দিয়া, ওইটা সুযোগ নাই। ওইটা সুযোগ নাই, তোমাকে আগে এটা দিয়ে যেতে হবে, ঠিক আছে? এই অর্ডার মেনটেন করতে হবে। আচ্ছা, এটা যদি হয় তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। তোমাদের দু একটা কোশ্চেন করি, তোমাদের কতটুকু জানো। আর কোশ্চেন করার আগে একটা জিনিস বলে দিই, দেখো আমি যদি বলি কোন অরবিটালের ঘনত্ব বেশি, বলতে পারবা? কোন অরবিটালের ঘনত্ব এস অরবিটাল। বেশি? আমি বললাম একটা হইতেছে 1s, একটা হলো 2s, একটা হলো 3s, আর একটা হলো 4s। বলো। তুমি তো বললা s অরবিটাল, এখন আমি সবগুলাই s, এখন কই যাবা? বললা তো যে s অরবিটাল, এখন অরবিটাল তো চারটাই s। এখন কোন অরবিটালের ঘনত্ব বেশি?
1s এর। হ্যাঁ 1s এর অরবিটালের ঘনত্ব বেশি। এটা এমসিকিউ এর জন্য মনে রাখতে পারো, আশা করতে পারে। আসে এগুলো কোশ্চেন আসে তো এই জন্য দিলাম। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে নিচের কোনটি অবাস্তব, একটা দিলাম কোশ্চেন যে নিচের কোনটি অবাস্তব, এটা অ্যান্সার করবা তোমরা। নিচের কোনটি অবাস্তব, আমি দিচ্ছি, দাঁড়াও। 1 নাম্বার 3 2 -3 হাফ, 4 0 0 প্লাস হাফ। তোমরা অ্যান্সার বলো, আমার লিখতে লিখতে যেন আমার তোমাদের অ্যান্সার হয়ে যায়। 0 আর হইতেছে ধরো হাফ, আর 4 নাম্বারে বললাম 3 2 2 মাইনাস হাফ। বলো কোনটা অবাস্তব, চারটের মধ্যে কোনটা অবাস্তব, দেখি পারো কিনা। একটু দাঁড়ান। কোনটা অবাস্তব? ভাবা ভাবির কিছু নাই, উত্তর হচ্ছে ভাই 2 নাম্বারটা অবাস্তব। 2 নাম্বারটা অবাস্তব না, 1 নাম্বারটা অবাস্তব। কেন? কারণ হচ্ছে দেখো, n এর মান 3, l এর মান 2। তুমি আমারে বলো l এর মান যদি 2 হয়, m এর মান কি কোনোদিন 3 হওয়া সম্ভব? m এর মানটা কি? m এর মানটা হয় 0 থেকে প্লাস মাইনাস l পর্যন্ত, 0 থেকে প্লাস মাইনাস l পর্যন্ত। এখন আমার l হচ্ছে 2, m হয়ে যাচ্ছে -3, এটা কখনো সম্ভব? তো এটা একটা অবাস্তব ব্যাপার হয়ে গেল না, যে l এর থেকে m এর মানই বেশি হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা অবাস্তব। আশা করি বুঝতে পারছো। আর এটা অবাস্তব হওয়ার কিছু নাই তো, n এর মান 5, হ্যাঁ, আর l এর মান 3, l এর মান 3 তো হইতেই পারে। s p d, এই যে d, তাহলে হইতে পারে না, এই যে এটা হইতে পারে না যে 5d, এই যে 5d এর জন্য 5 3, আর d এর মান যদি 3 হয় তাহলে m এর মান 0 হইতেই পারে, 1 হাফ তো হইতেই পারে। অস্বাভাবিক কোনো কিছু না, এটা অবাস্তব না। অবাস্তব হচ্ছে নাম্বার 1। তাহলে আমাকে আরেকটা কোশ্চেনের অ্যান্সার দাও তাহলে। আহ, পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত? 50 পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? বা 2n স্কয়ার সূত্র দিয়া করছি, n এর মান 5 তো 50 আসছে। হ্যাঁ হয়েছে, গুড। তো n এর মানটা বের হবে 50, এটা হচ্ছে 2n স্কয়ার দিয়ে করতে হবে। কারণ কি, আমি তো তোমাকে বলে দিয়েছিলাম যে ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করার জন্য সূত্র হচ্ছে 2n স্কয়ার। তো যদি 2n স্কয়ার অ্যাপ্লাই করো সেক্ষেত্রে অ্যান্সার বের হয়ে যাবে। ওকে, নেক্সট কি হলো? 2 স্কয়ার কি এখনো চলে? এক সেকেন্ড একটু ওয়েট করো। ওকে, তাহলে দেখো, এটা আশা করি বুঝতে পারছো তোমরা। তো আমরা বেশ কিছু এখন আমরা লাস্ট দিন যেটা পড়ছিলাম কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে ম্যাথগুলো, যে থিওরি গুলো পড়ছিলাম, তো ওই থিওরি গুলোর উপর বেস করে আমরা আজকে বেশ কিছু হচ্ছে তোমার সিকিউ দেখবো। কোন সিকিউ গুলা দেখবো? যেই সিকিউ গুলা তোমার ইয়াতে চলে আসে, তোমার বোর্ড কোশ্চেনে চলে আসে, ইভেন অনেক সময় অ্যাডমিশনেও চলে আসে। তো এইটা কিভাবে করবা, এই টাইপের বেশ কিছু আমরা সিকিউ এবং কোশ্চেন আনসার দেখবো। তো আজকে মূলত আমরা আগের আগের যেগুলো পড়ছি ওগুলারই একটা ইমপ্লিমেন্ট দেখতে পাবো। ঠিক আছে, লিখো। ওকে, আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে দেখি তোমাদের আগের দিনের পড়া কতটুকু মনে আছে, এটা একটু খেয়াল করি। আমি যদি একটা এন বলি, এন এন এর একটা মান যদি বলি, এন এর মানটা কি হতে পারে? এন এর মানটা কি? এন এর মানটা হচ্ছে ও যে শক্তি স্তরে আছে, যে শক্তি স্তরে আছে ওইটাই হইতেছে এন এর মান। তুমি আমাকে বলো তো এল এর মানটা কি? এল এর মানটা কি? উপশক্তি স্তর। হ্যাঁ, উপশক্তি স্তর তো বুঝতে পেরেছি। এল এর মানটা আমরা কিভাবে বের করব?
L হবে n-1 n-1 গুড। আচ্ছা m কিভাবে বের করি আমরা? প্লাস মাইনাস প্লাস মাইনাস কি? L এর মানটা হবে প্লাস মাইনাস এল এর মান দিলে হবে না, 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত, 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত, 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত হচ্ছে m এর মান। আর s, ভাইয়া এল এর মান তো 0 থেকে n-1 পর্যন্ত, তাইলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হবে 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত গুড। আর s কেমন হয়? s হয় যেগুলো আছে এগুলার হচ্ছে প্লাস মাইনাস হাফ হয় আর কি, ব্যাপারটা এরকম। s নিয়ে আসলে তেমন মানে মাথা ঘামানোর মতো কোনো কিছু না, ঠিক আছে? আচ্ছা এইটা হচ্ছে তোমার মানে আজকে করার জন্য এইটুক বেসিক অ্যাট লিস্ট তোমার জানা থাকা লাগবে। তো এটা যদি জানো, নেক্সটে কি করা যায়, একটু ওয়েট করো। আচ্ছা তোমাকে একটা কোয়েশ্চেন দিই, বলো নিচের কোন উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা ভুল? নিচের কোন উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা ভুল? আমি যদি বলি এ নাম্বারে যদি বলি যে এফ এ হচ্ছে 6টি, এস এ হচ্ছে 1টি, পি এ হচ্ছে 3টি, আর যদি বলি ডি এ আছে 5টি, আমাকে বলো কোনটা ভুল? কোনটা ভুল? আরেকটা কোয়েশ্চেন, প্রথমটা। প্রথমটা ভুল। কেন প্রথমটা ভুল? কারণ হচ্ছে এফ এর মান হচ্ছে 7, ঠিক আছে? আচ্ছা আর আরেকটা যদি বলি, তুমি আমাকে বলো যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? আমাদের যে সহকারী কোয়ান্টাম সংখ্যা আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা কি? সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে এল। এই এল দ্বারা আমাদেরকে কি বোঝায়? আমাদেরকে কি ওরা বুঝাইতে চায়? এল দ্বারা ওরা কি বুঝাইতে চায়? এটা কোন অরবিটালে আছে ওইটা বোঝায়? না, আকৃতি বোঝায়, আকৃতি বোঝায়। এটা কিন্তু এমসিকিউ আসে যে আমাদের যে সহকারী কোয়ান্টাম সংখ্যা আছে এল, এই সহকারী কোয়ান্টাম সংখ্যা আমাদেরকে কি মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি বুঝতে পারি, ঠিক আছে? তো এটা একটু ইম্পর্টেন্ট ছিল, একটু দেখাই দিলাম। তো চলো আমরা নেক্সট শুরু করি। এখন আমরা ফার্স্ট ম্যাথ করব, যদি বেশি ফাস্ট হয়ে যায় আমার বইলো, ঠিক আছে? চলো কোয়েশ্চেন, আমি যদি বলি 4D এবং 5S,
আমি যদি বলি এদের মধ্যে কোনটি নিম্ন শক্তি স্তর, কোনটি নিম্ন শক্তি স্তর, আমি আরেকটা কোশ্চেন করলাম, দেখো এটা 1 নাম্বার, আর 2 নাম্বারে আমি আরেকটা বললাম, সেটা হচ্ছে 3p আর 4s। চলো করি। কোনটা নিম্ন শক্তি স্তর কিভাবে বের করা যায়? দেখো তো 4d মানে কি, n প্লাস l যদি লিখি, n এর মান কত 4, l এর মান কত d, d এর জন্য l এর মান কত 2, তাহলে 6। আচ্ছা 5s, n প্লাস l লিখবো না, n এর মান কত বলো তো 5, s এর মান কত 0, তাহলে এটা হচ্ছে 5, তাহলে নিম্ন শক্তি স্তর কোনটা? 5s হচ্ছে আমাদের নিম্ন শক্তি স্তর। আগের পড়াই কিন্তু এগুলা পরীক্ষায় চলে আসে, এজন্য দেখাচ্ছি। 3p যদি বলি 3p, 3p এর জন্য n প্লাস l এর মান কত? n প্লাস l এর মান 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। আচ্ছা আমি যদি বলি 4s, 4s এর জন্য n প্লাস l কত হবে? 4 প্লাস s এর মান 0, তাহলে 4, 4 প্লাস 4। এখন দেখো তো 4 প্লাস 4 দুইটাই সেম হয়ে গেছে না? আমি তোমাকে বলছিলাম যে দুইটা যদি সেম হয়ে যায় তাহলে n এর মান যেটার কম সেটাই হচ্ছে কি নিম্ন শক্তি স্তর, তাহলে এখানে হবে নিম্ন শক্তি স্তর হচ্ছে 3p। আশা করি কোনো ডাউট থাকার কথা নয়। আচ্ছা এরপর নেক্সট কোশ্চেন লিখো। কোশ্চেন নেক্সট কোশ্চেন লিখো যে কোনটি সম্ভব নয়, কোনটি সম্ভব নয়, কোনটি সম্ভব নয়। কোশ্চেন নাম্বার 1 নাম্বার অপশন হচ্ছে 1p, অপশন নাম্বার 2 হচ্ছে 2d, অপশন নাম্বার 3 হচ্ছে 3d। ধরো এইগুলাই আর দিলাম না, বলো কোনটা সম্ভব নয়, রেসপন্স করবা। 2D 2d সম্ভব নয়। 1p আর 2d। হ্যাঁ হ্যাঁ গুড, বলছো এটা গুড, এটাও হবে এটাও হবে, দুইটাই সম্ভব নয়। কেন? 1p কি কখনো সম্ভব? 1p কখনো সম্ভব না। কেন? আমি দেখো l এর মানে কিন্তু l এর মান কি হয়, n এর মানের থেকে ছোট হয়। এখানে কি হয়ে গেছে, n এর মান হয়ে গেছে 1, l এর মানও হয়ে গেছে 1, এটা কি হইলো? এটা সম্ভব না। আচ্ছা 2d এর ক্ষেত্রে যদি বলি, 2d এর ক্ষেত্রে কি n এর মান 2, l এর মানও 2, এটা কি সম্ভব? এটাও সম্ভব না। কিন্তু 3d সম্ভব। 3d কেন সম্ভব? n এর মান 3, d এর মান 2, এটা সম্ভব। তাহলে এই দুইটা কিন্তু সম্ভব না। আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাকে যদি বলি যে যোজ্যতা স্তর চিনো, যোজ্যতা স্তর চিনো তোমরা? জি ভাইয়া। যোজ্যতা স্তর তুমি আমাকে যদি চিনেই থাকো তাহলে বলো এস ব্লক, যদি বলি এস ব্লক, এস ব্লকের জন্য যোজ্যতা স্তর কোনটা? ধরো আমি সোডিয়াম দিয়ে উদাহরণ দিই তোমাকে, একটা সোডিয়াম দিয়ে একটা উদাহরণ দিই। ধরো 1s স্কয়ার 2s স্কয়ার 2p টু দি পাওয়ার 6 3s1, এরকমই তো যোজ্যতা স্তর। যে এটা কি বুঝতে পারো তোমরা? এই যে এটা হচ্ছে যোজ্যতা স্তর। কিভাবে বুঝতে জি পারো? ভাইয়া। আসলে এস ব্লকের মধ্যে শেষের যে এস অরবিটাল আছে, এস অরবিটালটা হইতেছে কি যোজ্যতা স্তর। যোজ্যতা স্তর বুঝতে পেরেছ? এখন আরেকটা কথা যদি বলি, যে তুমি আমাকে বলো যে যোজ্যতা স্তরের মধ্যে যে ইলেকট্রন থাকে ওগুলারে কি বলে? এটা তো যোজ্যতা স্তর, এটা তো যোজ্যতা স্তর। এই স্তরের মধ্যে যে ইলেকট্রন থাকে ওদের কি বলে? ওদের বলে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা স্তরে যে ইলেকট্রন থাকে তাকে যোজ্যতা ইলেকট্রন বলে, সহজ কথা। তো পি এস ব্লক দেখালাম, চলো পি ব্লক দেখি। পি ব্লকের একটা উদাহরণ দাও। ধরো ক্লোরিন, ক্লোরিন 17। তা আমরা কি লিখবো? 1s স্কয়ার 2s স্কয়ার 2p টু দি পাওয়ার 6 3s স্কয়ার 3p টু দি পাওয়ার 5, তাইলে তো হয় 7। হ্যাঁ, এখানে যোজ্যতা ইলেকট্রন কোনটা, যোজ্যতা স্তর কোনটা? এই যে যোজ্যতা স্তর হচ্ছে এই যে এটা। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি না যে এখানে কি পি ব্লকের জন্য, পি ব্লকের জন্য এস প্লাস পি, শেষের এস প্লাস পি হচ্ছে আমাদের কি যোজ্যতা স্তর। আর যোজ্যতা স্তরে যে ইলেকট্রন থাকে তাকে যোজ্যতা ইলেকট্রন বলে, মানে আমাদের লাস্ট অরবিটালে যে ইলেকট্রনটা থাকে আর কি, হোয়াটএভার। চলো ডি, ডি ব্লকের একটা উদাহরণ কি দেওয়া যায়? ধরো আমরা আয়রন নিয়ে কথা বলি, ফেমাস একটা মৌল 26, 1s স্কয়ার 2s স্কয়ার 2p টু দি পাওয়ার 6 3s স্কয়ার 3s স্কয়ার 3p টু দি পাওয়ার 6। এবার কি হবে? 4s2 আর হচ্ছে 3d 6। হ্যাঁ 6। তাহলে এই যে আমাদের এস আর ডি আছে, এটা কিন্তু আমাদের যোজ্যতা স্তর। তাহলে ডি অরবিটালের ক্ষেত্রে যদি বলি,
এটা একটু খেয়াল রাখো, ডি অরবিটালের ক্ষেত্রে কি হবে, এস এবং ডি, শেষে এস প্লাস ডি, এটাই হচ্ছে আমাদের কি যোজ্যতা স্তর। আচ্ছা, যোজ্যতা স্তর চিনে গেছো, আশা করি যোজ্যতা স্তর নিয়ে কোনো ডাউট থাকার কথা না। এবার আমি যদি বলি যোজ্যতা ইলেকট্রন কি, যোজ্যতা ইলেকট্রন কি বুঝতে পেরেছো? যোজ্যতা স্তরে যে ইলেকট্রন গুলো থাকে, যোজ্যতা স্তরে যে ইলেকট্রন গুলো থাকে তাদের যোজ্যতা ইলেকট্রন বলে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি একটা কোশ্চেন লিখি, কোশ্চেনটা লিখো। আমি বললাম যে সিলিকন, সিলিকন 14 এর প্রতিটি ইলেকট্রন এর কোয়ান্টাম সংখ্যা সেট লিখো, কোয়ান্টাম সংখ্যা সেট লিখো, এটা আমি বললাম। তো আমরা এটা কিভাবে লিখবো, চলো শুরু করে দেই। আমরা তো আগে ইলেকট্রন বিন্যাস করব সিলিকন 14, কিভাবে করব, 1s স্কয়ার 2s স্কয়ার 2p টু দি পাওয়ার 6 3s স্কয়ার 3p স্কয়ার, এই তো হয়ে গেল। আচ্ছা চলো এটারে আমরা একটু ভাঙাই লিখি। কেন ভাঙাই লিখবো, কারণ আমাদের তো এটা যোজ্যতা স্তর, যোজ্যতা স্তর আসলে ম্যাটার করে না, আমাদেরকে তো 14টা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা বের করতে বলছে। আচ্ছা 14টা ইলেকট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করবো, চলো আমরা শুরু করে দেই। ধরো আমরা 1s স্কয়ার যেটা আছে এটারই বের করব, 1s স্কয়ারের জন্য বের করবো। দেখো আর বলছে ওরা 14টা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট লিখো। কোয়ান্টাম সংখ্যার সেট মানে কি, n এর মান, l এর মান, m এর মান, s এর মান, এগুলো লিখতে হবে আমার এই 14টা ইলেকট্রনের জন্য। আমরা প্রথম দুইটা ইলেকট্রনের জন্য লিখতেছি। প্রথম দুইটা ইলেকট্রনের জন্য কি হতে পারে বলো তো, n এর মান, n এর মান হবে কত 1, s এর মান কত হবে 0, এই যে s এর জন্য 0, m এর মান কত হবে, m এর মানও 0 হবে, আর s কি হবে, s হবে প্রথম ইলেকট্রনের জন্য প্লাস হাফ, দ্বিতীয় ইলেকট্রনের জন্য হবে মাইনাস হাফ। কিভাবে হইলো, ওই যে এটা কিভাবে আছে, এই যে এইভাবে আছে না, তো প্রথম ইলেকট্রনের জন্য হয়েছে প্লাস হাফ, দ্বিতীয় ইলেকট্রনের জন্য হয়েছে মাইনাস হাফ। তাহলে আমরা দুইটা ইলেকট্রনের জন্য দেখাই ফেলছি, আমাদের 14টার জন্যই দেখাইতে হবে। 1s স্কয়ার গেল, চলো আমরা 2s স্কয়ারের জন্য লিখি। 2s স্কয়ার, এটা তো ডিটেইলস বলার কিছু নাই, n = 2, l = 0, m = 0, আর s এর মান কত হবে প্লাস হাফ মাইনাস হাফ। ডাউট আছে কোনো? 2s স্কয়ার চলে গেল। এবার আমরা 2p টু দি পাওয়ার 6, 2p 6 না? আচ্ছা তুমি আমাকে বলো 2p 6 কে কি ভাঙায় লিখতে হয় না এইভাবে? 2p 6 এখানে তো একটাই ঘর ছিল, এইজন্য আমরা আর কিছু করি নাই। এই 2p 6 তো তিনটা ঘরের মধ্যে বিদ্যমান, তাই না, একটা দুইটা তিনটা, আমরা আলাদা আলাদা করে লিখবো। 2p x, 2p y, আর হচ্ছে 2p z। বুঝতে পারছো তো ব্যাপারটা? মানে আমাদের যে তিনটা ঘর ছিল, এটা কি px py pz, এই তো। তো আমরা 2p এর জন্য কাজ করতেছি, তো আমরা একটা নিলাম 2px, একটা 2py আর একটা 2pz। চলো কাজ শুরু করে দিই। এটার জন্য n এর মান কত হবে 2, l এর মান হবে এবার 1। আচ্ছা l এর মান যদি 1 হয়, m এর মান কত হবে, m টা আমি খালি রাখতেছি, দাঁড়াও, s এর মান কত হবে, আমি খালি রাখতেছি, দাঁড়াও, প্লাস হাফ মাইনাস হাফ। দেখো py এর জন্য কি হবে, n এর মান, এটাও তো 2, এটাও তো 2, সেম, সবগুলো তো 2। l এর মান তো সবগুলোর ক্ষেত্রেই 1, l এর মান সবগুলোর ক্ষেত্রেই 1। m টা চেঞ্জ কোথায় হবে, তোমারে আছে ক্লাসের শুরুতেই দেখাইছি, একটা ঘর যদি এরকম দেখতে পাও, p এর প্রথমটা হয় 0, পরেরটা হয় 1, পরেরটা হয় -1, মানে 0 থেকে প্লাস মাইনাস 1 পর্যন্ত না, এটা 2 দিছি কেন, এটা তো 1 হবে। দেখো খেয়াল করো, এইটা পুরাটাই তো আমাদের 2p, এই পুরাটার জন্যই তো আমার l এর মান হচ্ছে 1। l এর মান যদি 1 হয়, m এর মান কি হয় 0 থেকে প্লাস মাইনাস 1 পর্যন্ত, তাই না? এখন 0 হয় কোনটা, প্রথমটা হয় 0,
দ্বিতীয়টা হয় 1, তৃতীয়টা হয় -1। তাহলে কি বুঝতে পারছো, এটা হবে 0, এটা হবে +1, এটা হবে -1। আর প্রত্যেকটার মধ্যে দুইটা করে যেহেতু ইলেকট্রন আছে, একটা দিলাম +12, একটা দিলাম -12, একটা দিলাম +12, একটা দিলাম -12। তো এইটা এতটুকু যদি বুঝে থাকো, এই দুইটাই এইচডব্লিউ তোমার জন্য, কারণ এই দুইটাই একই প্রসেস। এইভাবেই এইটুকু আমি দেখাই দিছি, এইটুক তুমি বাসায় করে নিও, এইটুক তুমি বাসায় করে নিও, এইটুক আর দেখানোর কোনো মানে হয় না। হ্যাঁ, ভাইয়া এম এর মান যদি 0 হয় তাহলেও এস এর মান +12 আর -12 হবে। হ্যাঁ, এস এর মান কিন্তু এম এর উপর ডিপেন্ডেন্ট না। যেমন দেখো, এম এর মান কিন্তু এল এর উপর ডিপেন্ডেন্ট, আবার এল এর মান কিন্তু এন এর উপর ডিপেন্ডেন্ট, তাই না? কিন্তু এস এর মান তো এম এর উপর ডিপেন্ডেন্ট না, তাই এস +12 -12 হবে। +12 হবে এটার জন্য, -12 হবে এটার জন্য। আশা করি বুঝতে পেরেছো। জি ভাইয়া। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমরা একটা বোর্ড কোশ্চেন করব। এই বোর্ড কোশ্চেনটা ঢাকা বোর্ডে চলে আসছিল 2023 সালে। কোশ্চেনটা এরকম যে ডি শক্তি স্তরের জন্য, ডি শক্তি স্তরের জন্য কোয়ান্টাম সংখ্যা হিসাব করে, কোয়ান্টাম সংখ্যা হিসেব করে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, নির্ণয় করো। আমাকে বলছে ইলেকট্রন ডি অরবিটালের জন্য কোয়ান্টাম সংখ্যা হিসেব করে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, ব্যাপারটা কি বলছে তুমি তো জানো, ডি অরবিটালটা কি, ডি উপশক্তি স্তরটা কি। আমার ডি উপশক্তি স্তরটা তাহলে লিখে দিতে হবে। ধরো এটা একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। ডাউট আছে কোনো? আমি বললাম যে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। আচ্ছা, ডি তাহলে কয় নাম্বার শক্তি স্তর? 1 2 3 4, 4 নাম্বার শক্তি স্তর না? তার মানে ওরা বলতেছে, ওরা ইনডিরেক্টলি এটাই বলে দিছে যে চতুর্থ শক্তি স্তরের জন্য ইলেকট্রন সংখ্যার মান হিসাব করো। তুমি তো জানো চতুর্থ শক্তি স্তর কি, 2n² না? 2n² মানে কি 2 × 4 স্কয়ার মানে কি 32টি। উত্তর 32টি বের হবে তুমি জানো, কিন্তু এটা লিখলে কত পাবা জানো? 0 পাবা। কেন? কারণ ওরা বলে দিছে কোয়ান্টাম সংখ্যা হিসেব করে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। এটা তো সূত্র দিয়ে তুমি বের করে ফেললা, এটার করলে তুমি মান 0 পাবা। হাইস্ট দয়া মায়া করলে 1 দিলে দিতে পারে। তো তোমাকে কোয়ান্টাম সংখ্যা হিসেব করে বের করতে হবে। চলো আমরা চতুর্থ শক্তি স্তরের জন্য কোয়ান্টাম সংখ্যা লিখি। আচ্ছা, একটু একটু বুঝাই লিখি আমরা। লেখা তো যাই, আমরা একটু সুন্দর করে লিখি। দেখো, অঙ্ক এটা করতে কিন্তু তোমার সময় লাগবে হচ্ছে 3 থেকে 4 মিনিট, আর খাতার পৃষ্ঠা লাগবে আধা পৃষ্ঠা মাত্র। তো খুব সহজ, কিন্তু তুমি যদি প্রশ্ন না ধরতে পারো তাহলে 0। ধরো এটা n, এটা l, এটা m, এটা s, আর ধরো হচ্ছে এটা ইলেকট্রন। তো আমি নামগুলা দিই, n l m s। আর আমার হিসাব করতে বলছে কি ইলেকট্রন সংখ্যা, আমি লিখলাম ইলেকট্রন সংখ্যা। তুমি আমাকে বলো 4 নাম্বার শক্তি স্তরের জন্য ইলেকট্রন বের করতে বলছে না? তাহলে n = 4, এটা তুমি বুঝতে পারছো? আচ্ছা, এটা যদি বুঝে থাকো, n = যদি 4 হয়, l এর মান কি? 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে l এর মান কি হবে? l এর মান একটা হবে হচ্ছে 0, আরেকটা হবে হচ্ছে 1, আরেকটা হবে হচ্ছে 2, আরেকটা হবে হচ্ছে 3। দেখো বুঝো কিনা, আমি একটু ছক করে লিখতেছি যেন পরীক্ষার হলে তো আসলে যত তুমি গুছিয়ে লিখতে পারো ততই ভালো, তোমার নিজের হিসাব করতে সহজ হবে। তো n এর মান যদি 4 হয়, l এর মান কি 0 1 2 3 না? আচ্ছা, m এর মান, l এর মান যদি 0 হয়, m এর মান কত হয়? 0। 1 হইলে -1 0 1, 2 হলে -2 -1 0 1 2, এই তো। আর যদি 3 হয় -3 -2 -1 0 1 2 3, হয়ে গেল না? আচ্ছা, s কত হবে বলো তো? এই m এর জন্য s হবে ±½ আচ্ছা, তিনটা আছে, তিনটার জন্যই তো ±½ তাই না?
একটা প্লাস মাইনাস হাফ, একটা প্লাস মাইনাস হাফ, আর একটা প্লাস মাইনাস হাফ, তিনটা। এটার জন্য কয়টা প্লাস মাইনাস হাফ হবে? পাঁচটা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এটা তোমরা করে নিও, এতগুলা প্লাস মাইনাস হাফ লেখার কোনো মানে হয় না আমার। তাহলে তুমি আমাকে বলো ইলেকট্রন এখানে কয়টা? খেয়াল করো তো, এটা কি অরবিটাল? এই একটা অরবিটালের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে। এই যে একটা অরবিটালের মধ্যে দুইটা ইলেকট্রন, এই অরবিটালের মধ্যে দুইটা ইলেকট্রন, এই অরবিটালের মধ্যে দুইটা ইলেকট্রন। তাহলে আমি হিসাব করে কি বের করলাম? বের করলাম যে এইখানে দুইটা ইলেকট্রন আছে। এখানে কয়টা ইলেকট্রন আছে বলো তো? এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা। তাহলে কয়টা হইলো? 6টা। একইভাবে এখানে হইলো 10টা, এখানে হইলো 14টা। বুঝতে পারছো? মানে এস আমাদের প্রকাশ করে হচ্ছে ইলেকট্রন গুলা কয়টা আছে, আর এম কি প্রকাশ করে? কতগুলা উপশক্তি স্তর আছে। তুমি বলো, এখানে 3টা উপশক্তি স্তর আছে না? 3টা উপশক্তি স্তরের মধ্যে এই যে 2টা করে ইলেকট্রন আছে। এই যে 2টা করে ইলেকট্রন, এগুলো হইতেছে প্লাস মাইনাস হাফ। আর এই -1 0 1 এগুলো হইতেছে কি? এই যে বক্স গুলা। এই যে ডি এর জন্য বক্স করছিলাম না এইভাবে? এই যে এটাই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখো 2 6 10 14, আমার কিন্তু অঙ্ক শেষ। আমার অঙ্ক শেষ। আমার কত বের হয়েছে? যোগ করো, যোগ করো, এটা 32 হতেই হবে। তাহলে মোট ইলেকট্রন কয়টা হইলো? 32। দেখো তুমি খেয়াল করো, এই যে এইটুক যদি আমি করি, আমি ফুল মার্কস পেয়ে যাব। যদি জাস্ট এইটুক করতে পারি, আমাকে স্যাররা ফুল মার্কস দিতে কি বাধ্য? স্যারেরা ফুল মার্কস দিতে বাধ্য। আচ্ছা, আরেকটা কথা যদি বলি, তোমাকে কি এটা বলছিলাম না যে উপশক্তি স্তর কিভাবে হিসাব করে? উপশক্তি স্তর, উপশক্তি স্তর বের করে হচ্ছে 12 প্লাস 1 এই সূত্র দিয়ে। উপশক্তি স্তর বের করে 12 প্লাস 1। আর উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে বলতো? প্রত্যেক উপশক্তি স্তরে দুইটা করে ইলেকট্রন থাকতে পারে না? তাহলে 2 × 12 প্লাস 1। দেখো খেয়াল করো, এই যে এল এর মান 0 বসাইছিলাম না? এল এর মান 0 বসাও, 0 বসালে কি এটা 0 হয়ে যায়, মানে 1। এই যে 1 মিলছে, উপশক্তি স্তর 1 মিলছে। আচ্ছা, ইলেকট্রন, ইলেকট্রন কত? এটা কি 0 বসাও, তাহলে 2। এই যে 2 মিলছে, এখানে 2। তুমি এল এর মান যদি এখানে 1 বসাও 3 পাবা। এল এর মান যদি এখানে 1 বসাও, এই যে পাবা 6 পাবা। তো তুমি এখানে 0 1 2 3 যাই বসাও, এটা পাবা উপশক্তি স্তর, এটা পাবা কি ইলেকট্রন ধারণ ক্ষমতা। আরেকটাও গুলাই ফেলো না, যদি শক্তি স্তর বলে তাহলে কি একটা হবে n স্কয়ার আর একটা হবে 2n স্কয়ার। এই যে এটাই পার্থক্য। উপশক্তি স্তরে এটা 12 প্লাস 1, 2 × 12 প্লাস 1। আর শক্তি স্তরের ক্ষেত্রে কি উপশক্তি স্তর n স্কয়ার আর শক্তির ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কয়ার। গুলাই ফেলো না, আশা করি গুলাই ফেলবাম না। এখন আরেকটা কোশ্চেন লিখো। এগুলা জাস্ট তোমাকে আগের পড়াগুলা এমন ভাবে দেখাই দিচ্ছে যেন তোমার যে কোনো প্রকার কোশ্চেনে আসুক না কেন তুমি কখনো আটকিবা না। আমি তোমার বলতেছি যে 26 পারমাণবিক সংখ্যা, 26 পারমাণবিক সংখ্যার জন্য, 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল। এই একটু রেসপন্স করো তো, 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কোনটা? আয়রন। আয়রন, ইয়েস। 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ওরা বলে দিছে যে 20তম, এটা কিন্তু বরিশাল বোর্ড 2023 আসা একটা প্রশ্ন, ঠিক আছে? তো এগুলো আমরা যাই করতেছি সব কি বোর্ড কোশ্চেন সলভ করতেছি। একবার যদি গাইডটা খুলো, গাইডের তোমার আমি বিশ্বাস করতেছি 90% জিনিস তোমার দেখবা যে পারতেছো, যদি তুমি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে থাকো। আর কিচ্ছু করার দরকার নাই। 20তম ও 26তম ইলেকট্রন দুটি পাউলির বর্জন নীতি অনুসরণ করে কিনা। পাউলি কি বলছিল জানি, আমি আজকেই বললাম। পাউলি বলছিল যে দুইটা ইলেকট্রনের কখনোই কি হইতে পারে না, 4টা কোয়ান্টাম সংখ্যার সমান হতে পারে না, মান সমান হতে পারে না। আমরা আগে 26 নাম্বার ইলেকট্রনটার, 26 নাম্বার মৌলটার ইলেকট্রন বিন্যাসটা একবার করে ফেলি ঝটপট। 1s স্কয়ার, 2s স্কয়ার, 2p টু দি পাওয়ার 6, 3s স্কয়ার, 3p টু দি পাওয়ার 6, 4s স্কয়ার, 3d টু দি পাওয়ার 6। এই তো এখন আমাকে বলছে ভাইয়া 20তম ইলেকট্রন এবং কি 26তম ইলেকট্রনটা বের করার জন্য। তা আমরা প্রথমে 20তম ইলেকট্রন নিয়ে কাজ করব,
এরপরে 26 নাম্বারটা নিয়ে কাজ করব। 20 নাম্বারটা কোনটা একটু হিসাব করি, 10 20, এই যে এটা হচ্ছে 20 নাম্বার ইলেকট্রন। 20 নাম্বার ইলেকট্রন কোনটা একটু খেয়াল করো কিন্তু একটু মনোযোগ দাও। সামান্য ভুল করে ফেলে কিন্তু এগুলো সহজ অঙ্ক ভুল করে ফেলে কোনো মাপ নাই। এই যে এটা হচ্ছে 19 নাম্বার ইলেকট্রন আর এটা হচ্ছে 20 নাম্বার ইলেকট্রন। দেখো 20 নাম্বার ইলেকট্রনটা কিন্তু -12, খেয়াল করা যায়। তাহলে আমি 20 নাম্বার ইলেকট্রনের জন্য লিখবো n এর মান কত, n এর মান তো 4, l এর মান কত, s এর জন্য l এর মান 0, m এর মান কত, একটাই আছে, m এর মান তো 0ই হবে। আর s কত হবে, s হবে -12। কেন -12 হবে, কারণ এটা হচ্ছে আমার, এইটা হচ্ছে 20 নাম্বার ইলেকট্রন, ঠিক আছে। আচ্ছা 26 নাম্বার ইলেকট্রন কোনটা, 26 নাম্বার ইলেকট্রনটা কিন্তু তুমি অলরেডি বুঝে গেছো 26 নাম্বার ইলেকট্রনটা কি হবে, d6। চলো d6 আঁকাই, এটা না আঁকাইলে কিন্তু বোঝা যায় না। চলো আঁকাই। ডি, ডি মানে কি, ডি মানে 5টা, 1 2 3 4 5, 6টা। দেখো একটু খেয়াল করো 6টা কিভাবে থাকবে, আমার এই 6টা ইলেকট্রন আমরা কিভাবে বিন্যস্ত করে রাখবো, খেয়াল করো 1 2 3 4 5 6, এই যে এইভাবে দেখছো খেয়াল করে। তাহলে 6 নাম্বার ইলেকট্রনটা কই আছে, এই জায়গাতে 6 নাম্বার ইলেকট্রন, তার মানে 26 নাম্বার ইলেকট্রন কোনটা, এই যে আমার এটা হইতেছে 26 নাম্বার ইলেকট্রন। তাহলে আমরা লিখে ফেলি n এর মান কত, n এর মান তো সিম্পলি 3, l এর মান তো সিম্পলি 2, m এর মান কত হবে বলো, m এর মান কত হবে, এটা তো তোমাদের মনে বলে দেই নাই। দেখো যদি d থাকে, যদি d থাকে তাহলে কি হয় জানো, এটা হয় 0 -1 -2 +1, আরে কেমনে লিখলাম, এই যে এটা -2, এটা -1, এটা 0, এটা +1, এটা +2। তাহলে কোন কোথায় আছে, এই যে এখানে আছে না, দেখো তো এইখানে আছে না। তাহলে m এর মান কত হবে, -2, m এর মান -2। আবার s কত হবে, s হবে -12। এতটুকু লিখে আসতে পারলেই, এতটুকু লিখে আসে কিন্তু একটা মন্তব্য লিখো যে দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি কোয়ান্টাম সংখ্যার মান, দেখো এটা সেম, এটা সেম হয় নাই, এটাও সেম হয় নাই, এটাও সেম হয় নাই, তাহলে তো পাউলির নীতি অনুসরণ করলোই, তার মানে মেনে চলে। তাহলে আমরা লিখতে পারি, সিদ্ধান্ত নিতে পারি মেনে চলে। তোমরা একটু ভালোভাবে লিখবা যে সুতরাং দেখা যাচ্ছে যে এটি পাউলির বর্জন নীতি অনুসরণ করছে। আশা করি কোনো ডাউট থাকার কথা না। এখন আর দু একটা কোশ্চেন করি, আমাকে দু একটা কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিব। আমাকে একবার বলো তো CH4 অণুতে মোট ইলেকট্রন কয়টা, এগুলো কিন্তু পড়াইছি আমি, না পড়ানি কোনো কিছু দিচ্ছি না। মোট ইলেকট্রন কতটি, ফার্স্ট ফার্স্ট বলে দিও, ফার্স্ট ফার্স্ট বলে দিও। আরেকটা কোশ্চেন, 2s অরবিটে নোট সংখ্যা কত, বলো বলো বলো, পারলা না, CH4 প্রথমটা তাকাও ভাইয়া কত, প্রথমটার উত্তর কত বের করছো, 10টি ইলেকট্রন। গুড 10টি। কারণ কি, কার্বনের ইলেকট্রন কয়টা, 6টা, হাইড্রোজেনের কয়টা, একটা, হাইড্রোজেন কয়টা আছে, 4টা, তাহলে 10। গুড। এরপর 2s অরবিটালের নোট সংখ্যা কত, আমি কি তোমাকে নোট সংখ্যার সূত্র দিছিলাম, নোট সংখ্যা হচ্ছে কি টোটাল নোট ইজ ইকুয়াল টু, একটু নোটটা খুলো, তোমার বই তোমার খাতার নোট খুলো, তাহলে এই নোট বের করতে পারবা। n - 1, n এর মান কত এখানে 2, তাহলে 2 - 1, উত্তর হচ্ছে 1। 1 হচ্ছে কি এটার উত্তর, কি হলো 1 হচ্ছে এটার উত্তর। আরেকটা কোশ্চেন করো, আরেকটা কোশ্চেন দেই। লিখো Fe2+, Fe2+ এর সর্বশেষ ইলেকট্রন এর কোয়ান্টাম সংখ্যার সেট, কোয়ান্টাম সংখ্যার সেট কত আমাকে বলছে। দেখো তুমি তো অনেকবার বের করছো, এই এই আয়রন দিয়ে কতগুলো অঙ্ক করাইলাম, এফির অনেকগুলো অঙ্ক করাইছি, ঠিক আছে ভালো কথা, কিন্তু এখানে একটু একটু পার্থক্য আছে, একটু পার্থক্য আছে, একটু তাকাও। এই যে আমি এফি দিয়ে তো একটু আগে করাইলাম, এই যে এফি, এফি দিয়ে একটু আগে করাইছি না, এখন এফি দিয়ে যখন একটু আগে করাইছি, এখন তুমি আমাকে বলো যে Fe2+ এর সর্বশেষ যে ইলেকট্রনটা আছে,
এই ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা আমাকে কি করতে হবে, বের করতে হবে। এখন Fe2+, একবার তাকাও, আমি এখান থেকে চিন্তা করি, এর জন্য হচ্ছে এটা, Fe2+ এর জন্য কি সেম বলো তো? জি না ভাইয়া, তখন দুটো ইলেকট্রন কম হবে। দুইটা ইলেকট্রন কম হবে। কোন দুইটা ইলেকট্রন কম হবে এবার বলো, কোন দুইটা ইলেকট্রন কম হবে? ডি অরবিটাল থেকে। ডি অরবিটাল থেকে দুটো কম হবে। ডি অরবিটাল থেকে দুইটা কম হবে, ভুল। ডি অরবিটাল থেকে কেন কম হবে বলো? এইটা কি আমাদের লাস্ট ইলেকট্রন না, কক্ষপথ না? একবার তাকাও, এটা আমাদের লাস্ট কক্ষপথ না? দেখো এটা কি 1, এটা 2, এই যে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। কেন এটা আগে দিছি? কারণ n+l এর মানের একটা ব্যাপারের জন্য এটা আগে পরে হয়েছে, কিন্তু মূলত আমাদের এটাই কি লাস্টেরটা না? তাহলে এখান থেকে যদি বলো, তাহলে আমাদের যদি চলে যাবে, এই যে এই দুইটা চলে যাবে, আমাদের এস এস এরটা চলে যাবে, আমাদের এই 3d থাকবেই। 3d কি চেঞ্জ হবে? 3d চেঞ্জ হবে না। তাহলে n এর মান কত হবে? n এর মান হবে 3, এই যে এটাই হবে, এই যে এটা। তুমি বুঝতে পারতেছো কিনা দেখো, Fe2+ মানে কি দুইটা ইলেকট্রন চলে যাবে। দুইটা ইলেকট্রন এখান থেকে কেন চলে যাবে? আমার তো এখান থেকে চলে যাওয়ার সুযোগই নাই, কারণ কি আমার এটা আছে, 4s আছে। অ্যাকচুয়ালি 3d এর পরে 4s হয়, কিন্তু 4s এ আগে পরিপূর্ণ হয়ে যায়। কেন? কারণ ওই n+l এর মানের জন্য। n+l এর মানের জন্য হয়তোবা এটা হয়ে যায়, আগে বসে, কিন্তু আমাদের এটাই কি ইলেকট্রন বের হবে কোন থেকে? এই 4s থেকে ইলেকট্রন বের হবে। তাহলে যদি 4s থেকে একটা ইলেকট্রন বের হয়, যদি 4s থেকে একটা ইলেকট্রন বের হয়, তাহলে আমাদের 26 নাম্বার ইলেকট্রন যেটা আছে ওইটা কিন্তু এটাই, খেয়াল করো, 26 নাম্বার ইলেকট্রন আগে। তার মানে এর যেটা Fe2+ যেটা একই হবে, উত্তর একই হবে। কেন? কারণ 2+ যদি করো, আমাদের এটা চলে যায়, এটা যেমন আছে তেমনই থেকে যায়, তাহলে ওইটার উত্তর কোনটা হবে? এই যে এটাই হবে উত্তর। ঠিক আছে, আমি আর করাই দিলাম না, কারণ কি এটা আমাদের তো করাই দিছি আমি একবার। আচ্ছা, বুঝতে পারছো কি তোমরা? ভাইয়া আরেকটু বুঝান। আচ্ছা দেখো, আমাদের এটা কি Fe না? এটা তো Fe হচ্ছে ইলেকট্রন বিন্যাস। Fe2+ মানে কি দুইটা ইলেকট্রন কম হবে। এখন দুইটা ইলেকট্রন কোথা থেকে কম হবে? আমাদের দুইটা ইলেকট্রন এই যে এখান থেকে কম হয়। তুমি আমাকে বলো নিচে কি করে দিব? এখান থেকে করি। দেখো আমাদের ব্যাপারটা কেমন ছিল, এস এস পি এস পি এস ডিপিএস, এইভাবে হিসাবটা ছিল না? এখন আমরা যদি একটু সিকোয়েন্সলি ফলো করি, দেখো 1s², 2s², এই তো 2p⁶, দেখো এটা 1 এরটা গেল, এই যে দেখো এটা 1, এই যে এটা 2, আমি একটু সাজাই লিখতেছি, 3s², 3p⁶, 3d⁶, আর এটা কি 4s2। তো আমরা যদি এই যে এইভাবে লিখি যে 3 এর জন্য 4 এর জন্য, তুমি আমাকে বলো এটা হইতেছে প্রথম শক্তি স্তর, এটা হইতেছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, এটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর, তাই না? এই যে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখন বুঝতে পারছো যে আমাদের লাস্ট কক্ষপথ কোনটা? এটা। তুমি আমাকে একটা কথাই বলো শুধু, যে ইলেকট্রন যে বের হয় কোথা থেকে বের হয়? লাস্ট অরবিটাল থেকে বের হয় না? লাস্ট কক্ষপথ থেকে বের হয় না? লাস্ট কক্ষপথ কোনটা? লাস্ট কক্ষপথ হচ্ছে এই যে এটা লাস্ট কক্ষপথ। এখন দেখো ইলেকট্রন ঢুকছে হয়তোবা এখানে আগে, ইলেকট্রন হয়তোবা ঢুকছে এখানে আগে, কিন্তু বেরও কি এখান থেকে? দেখো বেরও কি মনে করো এই জায়গা থেকে হতে হবে? বের হবে এই যে এখান থেকে। বুঝতে পারছো ব্যাপারটা? ইলেকট্রন বের হওয়ার তো কোনো নিয়ম নাই, ঢোকার নিয়ম আছে। ঢোকার নিয়মটা কি? আউটবাউন্ড নীতি মেনটেন করে ঢুকছিল, ঢুকছে ভালো কথা। এন্ড ঢোকার পরে কি হয়েছে, যখন বের হবে কোথা থেকে? লাস্ট কক্ষপথ থেকে। লাস্ট কক্ষপথ কোনটা? 4s। লাস্ট কক্ষপথ কি 4s। তাহলে ইলেকট্রন চলে যাবে কোথা থেকে? এই 4s থেকে ইলেকট্রন চলে যাবে। আর 4s থেকে যদি ইলেকট্রন চলে যায়, তাহলে আমার শেষ হবে কোনটা? এখান থেকে যদিও দেখা যাচ্ছে 3d, কিন্তু আমাদের ইলেকট্রন চলে যাবে এখান থেকে। বুঝতে পারছো ব্যাপারটা? জি ভাইয়া বুঝছি। বুঝতে পারলে ভালো, এরকম মানে বেসিক খেয়াল রাখা ভালো। তো এরপর আমি যদি বলি তোমাকে যে হাইড্রোজেন, নিচে কোশ্চেন করি,
এটার উত্তর আশা করি তোমরা পারবা। চলো আমি যদি বলি যে হাইড্রোজেন পরমাণুর জন্য পাউলির বর্জন নীতি, হাইড্রোজেন পরমাণুর জন্য পাউলির বর্জন নীতি প্রযোজ্য নয় কেন? প্রযোজ্য নয় কেন? একটু বলতে পারবা কি? কারণ মাথায় কি কোনো আইডিয়া আছে যে কেন পাউলির বর্জন নীতি প্রযোজ্য হবে না হাইড্রোজেনের জন্য? নাম্বারে চলে আসতে পারে। এগুলো কিন্তু বোর্ডে আসা প্রশ্ন। এটা রাজশাহী বোর্ড 2023-এ চলে আসছিল এই কোশ্চেনটা, ঠিক আছে? হাইড্রোজেন পরমাণুর জন্য পাউলির বর্জন নীতি প্রযোজ্য নয় কেন? এটা তোমার পরীক্ষার মধ্যে হঠাৎ করে চলে আসতে পারে যে তুমি কোনোদিন পড়ো নাই, কিন্তু এই পরীক্ষা চলে আসছে। একটু ভাবো, একবার খেয়াল করে ভাবো তো ভাইয়া, এই হাইড্রোজেনের ইলেকট্রনই তো একটা। হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? একটা না? 1s1। তাহলে পাউলির বর্জন নীতি আমাদের বলতেছে যে কোনো একটা পরমাণুতে দুইটা ইলেকট্রন কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি হইতে পারে না? সমান হইতে পারে না। এখন এইখানে ইলেকট্রনই তো একটা। ইলেকট্রনই যদি একটা হয় তাহলে আমার পাউলির বর্জন নীতি কোথা থেকে আসবে? পাউলির বর্জন নীতি চেক করার জন্য তো আমার দুইটা ইলেকট্রনের দরকার। এখানে তো দুইটা ইলেকট্রন নাই। দুইটা ইলেকট্রন যদি নাই থাকে তাহলে আমরা কি করতে পারবো? পাউলির বর্জন নীতি অ্যাপ্লাই করতে পারবো? পারবো না। তো এটা তোমরা ব্যাখ্যা করবা, যেভাবে বলছে ওইভাবে ব্যাখ্যা করে দিবা। আমি যদি বলি যে ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ধর্মী কেন? এগুলো কিন্তু বোর্ডে আসা কোশ্চেন। এটা অনেকবার বোর্ডে আসছে, 5-6 বার বোর্ডে চলেই আসছে। ব্যতিক্রম কেন বলতে পারবা? এটা কিন্তু 9-10 এর পড়া। ক্রোমিয়ামে কি হয়েছিল? ক্রোমিয়াম 24-এ কি ঘটনাটা ঘটছিল বলতো? 1s2 2s2 p টু দি পাওয়ার 6 স্থির রাখার 3s2 জন্য 3p টু দি পাওয়ার 6 3 d টু দি পাওয়ার 4 4s স্কয়ার এরকম হওয়ার কথা ছিল। নরমালি আমাদের এরকম হওয়ার কথাই ছিল, কিন্তু ব্যতিক্রম ঘটে গেছে। কেন? কারণ আমাদের যে কক্ষপথ এগুলা কি চায়? আমাদের কক্ষপথ গুলা চায় কি? সুস্থিত হতে চায়। সুস্থিত কিভাবে হওয়া যায়? সুস্থিত হওয়া যায় যদি পূর্ণ থাকে কিংবা অর্ধপূর্ণ থাকে। যদি পূর্ণ থাকে অথবা অর্ধপূর্ণ থাকে তাহলে আমাদের এটা সুস্থিত হয়ে যায়। আমাদের এটা দেখো তো, খেয়াল করো তো, আমরা যদি একটা ইলেকট্রন পাই তাহলে আমরা কিন্তু অর্ধপূর্ণ হয়ে যেতে পারছি। সেজন্য আমাদের এটা হয়ে যায় 5 আর এটা হয়ে যায় 1। এই জন্য এখানে কি হয়ে যায়? একটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এই জন্য আমাদের ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম দেখা যায়। বাংলা লিখিত আর আমি দিব না, বাংলা তোমাদের নিজেদের লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন লিখো। আমরা আর বেশি দূর নাই, কাছাকাছি চলে আসছি ক্লাসের। লিখো, আজকে হচ্ছে ইমপ্লিমেন্ট করছি আমরা আমাদের আগের যে যত পড়া আছে আমরা ইমপ্লিমেন্ট করতেছি 3D 4P 5S। আমি বলতেছি এই তিনটির মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে কোনটিতে এবং কেন? বলো দেখি, বুঝো কিনা। 3D তে হ্যাঁ, 3D তে আগে প্রবেশ করবে। 3D তে আগে প্রবেশ করবে, তারপর কোনটাতে প্রবেশ করবে? ভাই 4P তারপর 5 না না না, তারপর এইভাবে হবে কেন? এইভাবে হবে, দেখো আমি করে দেই, ওয়েট করো, চলো করে দেই। এখানে কি n প্লাস l এর মান কত? n প্লাস l 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5। 5 এখানে দেখো n প্লাস l 4 প্লাস 1 এটাও 5। এটা কত? n প্লাস l 5 প্লাস 0 এটাও 5। দেখো খেয়াল করো, প্রত্যেকটাই 5। যেহেতু প্রত্যেকটাই 5 হয়ে গেছে, তার মানে যেটা সব থেকে n এর মান ছোট ওটা আগে প্রবেশ করবে। এটা n এর মান ছোট তারপর প্রবেশ করবে, n এর মান তারপর প্রবেশ করবে। যে 3 4 5 এইভাবে প্রবেশ করলো। বুঝতে পারছো? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আরেকটা কথা বলো। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পাউলির বর্জন নীতি মেনে চলবে কিনা? হিলিয়াম কি মেনে চলবে? বলো দেখি, আগে আসে জি ভাইয়া মেনে চলবো। মেনে চলবে। এগুলো কিন্তু বোর্ডে আসা কোশ্চেন। একই জিনিস বারবার, এই কারণে বলতেছি বারবার বোর্ডে আসে। বারবার বোর্ডে আসলে আমি কি করবো বলো? হিলিয়াম পাউলির বর্জন নীতি মানবে কিনা? জি ভাইয়া মানবে। বর্জন নীতি মানবে। তার কারণ হচ্ছে হিলিয়ামে তো দুইটা ইলেকট্রন। হিলিয়ামে যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে প্রথম ইলেকট্রন আর দ্বিতীয় ইলেকট্রন তুলনা করা যায়। তো এই অঙ্কটা আমরা করেই দেই একবার করেই দেই। হিলিয়ামের প্রথম ইলেকট্রন নিয়ে কাজ করি। চলো,
n এর মান কত হবে? n এর মান তো 1ই হবে, প্রথম ইলেকট্রন দ্বিতীয় ইলেকট্রন। n এর মান তো ভাইয়া এখানে 1 হবে ওইখানে 1 হবে। l এর মান কত হবে? এখানেও 0 হবে ওইখানেও 0 হবে, তাই না? m এর মান কোনটা হবে? m এর মান, l এর মান যদি 0 হয় m এর মানও 0 হবে। সব মিলে যাইতেছে না, s টা মিলবে না। s একটা হবে প্লাস হাফ আর একটা হবে কি মাইনাস হাফ। কেন এরকম হয়? কারণ এই যে এরকম একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ চেঞ্জ হয়। তার মানে কি পাউলির বর্জন নীতি মেনে চলছে ওরা, পাউলির বর্জন নীতি মেনে চলছে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর আর কি করা যায়? হ্যাঁ, আরো কিছু কোশ্চেন আছে, যেমন এই যে কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, পটাশিয়ামের 19তম ইলেকট্রন হয়, এটা বলো। এটাই লাস্ট কোশ্চেন। আসলে এরকম কোশ্চেন অজস্র কোশ্চেন আছে, এমন একটা কোশ্চেন নাই যেটা তুমি পারবা না, ঠিক আছে? সবগুলা কোশ্চেনই পারার মতো। আমি যদি বলি যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন, এটা মনে হয় তোমরা আগেও করছো, 19তম ইলেকট্রন 3D তে না গিয়ে, পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D তে না গিয়ে 4s এ যায় কেন? না গিয়ে 4s এ যায় কেন? কেন যায়? এটা তো ভাই অনীতি কারণ ইলেকট্রন স্তর থেকে উচ্চ শক্তির স্তরের দিকে ভ্রমণ করার চেষ্টা করে। গুড গুড। n প্লাস l এর মান এখানে হইতেছে n প্লাস 2 ইজিক্যাল টু 5 3D এর জন্য। আর 4s এর জন্য কি হয়? মানে মুখে মুখে তো বলবাই, মুখে মুখে শুধু বললে তো হবে না, এগুলা তো দু একটা দেখাই দিতে হবে। n প্লাস l এর মান কি? 4 প্লাস 0 ইজিক্যাল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 4s, যদিও 4, দেখো যদিও 4 কিন্তু, যদিও 4 কিন্তু এখানে কি আমাদের শক্তির এটা কম, এই জন্য আমাদের কি করতে হয়? আমাদের আগে 4s এ প্রবেশ করে, 4s এ প্রবেশ করে, ঠিক আছে? তো আজকে যেগুলা ক্লাস দেখাইলাম ক্লাসে, এগুলার বাইরে তোমার আসার কোনো সুযোগই নাই। অ্যাটলিস্ট আজকে যতটুকু করছি তোমরা কোশ্চেন হয়তো বা আমি জানি না যে ইয়া করে দেখো কিনা, রিসার্চ করে দেখো কিনা, অ্যানালাইসিস করে দেখো কিনা যে যে কি ধরনের কোশ্চেন ইয়াতে আসে, বোর্ডে আসে। এগুলোর বাইরে কোনো কোশ্চেন আসার কোনো সুযোগই নেই। তো আজকে পর্যন্ত যা পড়াইছি এতটুকু তুমি বাসায় প্র্যাকটিস করো। আর যদি গাইড থাকে বা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করার সুযোগ থাকে কইরো। এই রিলেটেড কোনো ম্যাথ কখনোই তুমি আটকিবা না, এটা তুমি নিজেই প্র্যাকটিস করে চেক করতে পারো, ঠিক আছে? তো আজকের ক্লাস এতটুকুই থাক।